স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আইন শৃঙ্খলা বাহিনী পাসপোর্ট ও বিআরটিএ। আর ঘুষ না দিলে সেবা পায় না ৭৭.২% পরিবার। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে টিআইবি। ২০২৩ সালে ১০,৯০২ কোটি টাকার ঘুষ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছিল বিগত সরকার। তারপরেও ২০২৩ সালে দেশের দুর্নীতি থামেনি, তারই চিত্র প্রকাশ করে টিআইবি। মঙ্গলবার ধানমন্ডির মাইডাস সেন্টারে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ এর প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ করে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি। প্রতিবেদনে বলা হয় ২০২৩ সালে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। ২০১০ সালে আমরা প্রথম পাসপোর্ট খাত নিয়ে কমিশন আলাদা সুনির্দিষ্ট ডায়াগনস্টিক স্টাডি করেছিলাম। এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়রানি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে, সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এবং যারা 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 পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান হন তার মাধ্যমে। তাছাড়া ঘুষের পরিমাণ বেশি ছিল বিচার বিভাগ, ব্যাংকিং ও ভূমি সেবা খাতে। বিমা, ব্যাংকিং এবং এনজিও যদি বেসরকারি খাত হিসেবে বিবেচনা করা যায়, এবং অন্যান্যের মধ্যে আছে এমএফএস, অনলাইন শপিং ইত্যাদি। ওয়াসাটাকেও বেসরকারি না, ওয়াসা তো বিচারিক সেবায় দুর্নীতি ও ঘুষের উচ্চহার সাধারণ জনগণের ন্যায় বিচার পেতে বড় বাধা। জাতীয় পরিচয়পত্র সহ মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্ট ও অন্যান্য সেবা পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করেছে বলে জানানো হয় প্রতিবেদনে। আচ্ছা, এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন, দুর্নীতি বলতে শুধু ঘুষ না, অন্যান্য যেগুলো আমরা উল্লেখ করেছি, ঘুষ এদের মধ্যে যারা ঘুষ দিতে বাধ্য হয়েছেন তাদের ৭৭.২% বলেছে যে ঘুষ না দিলে সেবাটা আমি পাবো না। যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী ২০০৯ থেকে ২০২৪-এর এপ্রিল পর্যন্ত সেবা খাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের আনুমানিক পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। ২০০৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত সেই সময় ওইটাকে প্রতি বছরের জন্য প্রাক্কলন করে আমরা এই তথ্যটা বের করি। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা। আইনজীবী না থাকায় রাষ্ট্রদ্রোহ মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি পিছিয়েছে। নতুন তারিখ আগামী ২রা জানুয়ারি বেলা ১১টায় মহানগর দায়রা জজ আদালতে জামিন শুনানি হওয়ার কথা থাকলেও তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। পরে বিচারক মোহাম্মদ সাইফুল ইসলাম নতুন শুনানি তারিখ নির্ধারণ করে দেন ২রা জানুয়ারি। এর আগে ২৬শে নভেম্বর জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করে দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ৪ দিন পর আলিফের বাবা ৩১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১০ থেকে ১৫ জনকে আসামি করে একটি মামলা এবং আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই ১১৬ জনকে আসামি করে আরেকটি মামলা করে। এছাড়া পুলিশের ওপর হামলা এবং কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩টি আলাদা মামলা হয়। তবে কোনো মামলায় আসামি করা হয়নি চিন্ময় কৃষ্ণ দাসকে। হত্যা মামলা সহ ৫ মামলায় এখন পর্যন্ত ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনজীবীরা সবাই উপস্থিত ছিল। রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করা হয়েছে। আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না, আসেনি। আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচারের স্বার্থে আগামী ২/১/২৫ ইংরেজি তারিখ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে। এখানে তো কাউকে কোনো বাধা দেওয়া হয় নাই, বা কেউ আসলে তাকে বলা হয় না যে আপনি বলতে পারবেন না। এই ধরনের কোনো বক্তব্য আপনাদের কাছে আছে কিনা আমার জানা নাই। তবে আমি যতটুকু জানি এখানে স্বাভাবিক প্রক্রিয়ায় মামলাটা কোর্টে উঠেছে। কোর্ট থেকে বারবার দেখা হয়েছে, আসামি পক্ষের কোনো লোক উপস্থিত ছিল না। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বাংলাদেশের সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির চেষ্টা না করে ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা নিষ্পত্তির তাগিদ দেন তিনি। রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে একথা বলেন রিজভী। বাংলাদেশের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে ভারত, অভিযোগ তুলেছেন তিনি। ত্রিপুরায় বাংলাদেশের উপদূতাবাসে হামলার ঘটনায় প্রতিবাদ ও নিন্দা জানিয়ে ভারতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর তাগিদ দেন। বলেন, ভারতে যে সহিংসতা বা সাম্প্রদায়িক ঘটনা ঘটছে তাতে করে মোদি মমতার তার দেশের প্রতি নজর দেওয়া উচিত।
শত শত মসজিদ ভেঙে মন্দির বানান, গরুর মাংস খাওয়ার অপরাধে নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলেন। আগে নিজের দেশ সামলান, শান্তিরক্ষী বাহিনী আপনার দেশ ইন্ডিয়াতে মোতায়েন করুন। যারা নিজের দেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে তাদের কোনো নৈতিক অধিকার নেই বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা বলার। আমরা ভারতের উগ্রবাদী সরকার ও উগ্রবাদী হিন্দু কর্তৃক ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতন, হত্যা, অধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা জানাচ্ছি। পায়ে পড়ে ঝগড়া করতে এলে বাংলাদেশের মানুষ ভারত বিমুখ হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের সাথে কোনো কারণ ছাড়াই বন্ধুত্ব সুলভ সম্পর্ক খারাপ করছে। ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিষয় নিয়ে যেসব অপপ্রচার চালাচ্ছে তা কাম্য নয়। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে কথা না বলে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন তিনি। আমাদের প্রতিবেশীদের সাথে শান্তিতে থাকতে চাই, কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনো দিন ওই দেশমুখী হবে না, এবং ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়ে ছিল এটা খারাপ করছিল না। আর আমাদের দেশে যারা আছেন অন্য ধর্মাবলম্বী তারা আমাদের নাগরিক, আমরা তাদের ভালো মন্দ সবাই দেখছি, সরকারের কাজই হলো এটা। ভারতের ত্রিপুরা রাজ্যের সব হোটেল বাংলাদেশি নাগরিকদের জন্য সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় হোটেল মালিকরা। সোমবার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতন ও বাংলাদেশে ভারতের জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে হোটেল অ্যাসোসিয়েশন। তবে যারা আগে থেকে হোটেলের পরিষেবা নিচ্ছেন শুধু তাদের থাকতে দেয়া হবে। এর আগে বাংলাদেশে সংখ্যালঘুদের নিপীড়নের অভিযোগ এবং সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে সোমবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনে ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে পুড়িয়ে ফেলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। ভারতে বাংলাদেশের সহকারী দূতাবাসে হামলার প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল চলছে। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, সরাসরি যুক্ত হচ্ছি। রোজ, বিক্ষোভ মিছিল থেকে আসলে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আফরিন, আমি আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে। এখানে আপনি জানেন যে ভারতের আগরতলায় ত্রিপুরায় যে বাংলাদেশের উপ হাই কমিশনের যে কার্যালয় ছিল সেখানে বিক্ষোভ থেকে বলা হচ্ছে যে উগ্রবাদী ভারতীয়দের হামলার প্রতিবাদে তারা আজকে জড়ো হয়েছেন এবং ঢাকা মহানগরীর বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের আমরা ভিড় লক্ষ্য করেছি। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, তারা প্রতিবাদ মিছিলটি শুরু করেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং নয়াপল্টন মোড় ঘুরে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন। আমরা বিএনপি নেতারা বলছেন যে মূলত এটি বাংলাদেশের একটি অস্থিরতা তৈরির যে চেষ্টা সেটা করছে ভারত এবং ভারতীয় ক্ষমতাসীনরা যারা রয়েছেন বা ভারতের নীতি নির্ধারকরা যারা রয়েছেন। আর কর্মীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে বিগত পতিত সরকার আওয়ামী লীগের সময়ে যে ভারতের সাথে যে বিষয়গুলো ছিল সেটাতে আমরা দাসত্ব স্বীকার করেছিলাম, তারা এই দাসত্বের মধ্যে আর থাকতে চায় না, তারা এর একটি সুষ্ঠু নীতি চায় এবং তারা আপনি দেখছেন যে এখানে স্লোগানে তারা প্রতিবাদ জানাচ্ছে এবং মিছিল থেকে তারা আজকের যে বিষয়টি আছে সেটা হচ্ছে হামলা এবং ধর্মীয় কিছু ইস্যুও এখানে এসেছে। তারা বলছে যে এই ধর্মের নামে বারবার ভারত বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে চাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে এবং যে হামলার যে ঘটনা রয়েছে সেটারও প্রতিবাদ রয়েছে। এবং বিএনপি নেতা রুহুল কবির রিজভী একটু আগে বলেছেন এক সংবাদ সম্মেলনে যে দরকার হলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক এই নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের যে দূতাবাস রয়েছে এবং তার কর্মকর্তারা রয়েছেন। তো এই প্রতিবাদ মিছিল মূলত ভারতীয় আগ্রাসন বা ভারতীয় উগ্রবাদীদের যে হামলা সেটার প্রতিবাদে তারা জানিয়েছে। আফরিন, আমি পরবর্তীতে আপনাকে এর পরবর্তী অবস্থা জানাতে পারবো। সাব্বির, আপনাকে ধন্যবাদ।
সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।